আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউটিউবের চ্যানেল মোমিন 5310-তে এই সহজ উপায়ে কোরআন শিক্ষার ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা 1 থেকে নিয়ে 14তম পর্ব কমপ্লিট করেছি। এই পর্বগুলোতে আপনারা যারা নতুন যারা এসেছেন, আপনারা হয়তো ক্লাসগুলো মিস করে থাকলে আমার মোমিন 5310 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেখানে প্লেলিস্ট আকারও করে দেওয়া আছে। অর্থাৎ সেখানে গিয়ে দেখবেন একদিক দিয়ে ভিডিও, শর্ট ভিডিও, তারপরে প্লেলিস্টে যদি ক্লিক করেন তাহলে দেখবেন সহজ উপায়ে কোরআন শিক্ষা, এটি একটা প্লেলিস্ট করা আছে। ওখানে যখন ক্লিক করবেন সেখানে 1 থেকে নিয়ে 14টা ভিডিও, সবগুলো ভিডিও সেখানে একটা লিস্ট আকারে আছে। অর্থাৎ সেখান থেকে যারা পূর্বের ক্লাসগুলোতে জয়েন হতে পারেননি বা অংশগ্রহণ করতে পারেননি, তারা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। যদি এদিকে যদি কষ্টকর মনে হয়, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে প্রথম থেকে ক্লাসগুলো প্রত্যেক দিনে কমপক্ষে একটা করে ক্লাস, 1টা বা 2টা করে করার চেষ্টা করবেন। যদি ক্লাসগুলো করে আসেন, যদি ভিডিওগুলো দেখেন, তো আশা করি এই পর্যন্ত যতদূর পর্যন্ত আমি অগ্রসর হয়েছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পর্যন্ত যদি ভালোভাবে যদি দেখতে পারেন, দেখেন, তাহলে আমি আশা রাখি যে আলহামদুলিল্লাহ কোরআনে পাক খুব সহজভাবে আপনারা পড়তে পারবেন। সহজ উপায়ে কোরআন শিক্ষার জন্য আমি নামটি দিয়েছি। তো যাই হোক, আজকের 15তম পর্বের আমরা এখন রয়েছি সূরা ফাতিহা সহিশুদ্ধভাবে পড়তেছি। আজকে সূরা ফাতিহার 5ম আয়াত। সূরা ফাতিহার 60টি আয়াত রয়েছে, তার মধ্যে আজকে 5ম আয়াত। এই আয়াতটি ইনশাল্লাহ আমরা সহিশুদ্ধভাবে সহজভাবে ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। শুরুতেই চলে যাই, প্রথমে আমরা কি করব, আগে হরফগুলোকে আমরা চিহ্নিত করব। আমরা হরফগুলোকে চিহ্নিত করতে পারতেছি কি পারতেছি না। তাহলে আমি চলে যাই, ডাইরেক্ট হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। প্রথম যে বর্ণটি, সেই বর্ণটির নাম কি? আলিফ। আলহামদুলিল্লাহ আমরা এই বর্ণটির সঙ্গে সবাই পরিচিত। তারপরে যে বর্ণ, সেই বর্ণটা হচ্ছে কি? হা। তারপরে যে বর্ণ, সেই বর্ণটার নাম দাল। আলিফ, হা, দাল। তারপরে যে বর্ণটি, সেই বর্ণটি কোন বর্ণ? নুন। আমরা জানি নুন বর্ণ এমন একটি বর্ণ, যেই বর্ণটি যখন যুক্ত হয় তখন তার কিছু অংশটা কেটে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে নুনের কিছু অংশটা কাটা রয়েছে, তাই না? নুনের উপরে একটি নক্তা হয়, তাহলে এটা হচ্ছে নুন। নুনের সঙ্গে এই যে জড়িত যেই বর্ণটি, সেই বর্ণটির নাম কি? আলিফ। তাহলে এটা হচ্ছে নুন, আলিফ। তারপরেও দেখতেছি আমরা এখানে একটা কি আছে? আলিফ। তারপরে এটা কোন বর্ণ? লাম। আমরা জানি লাম বর্ণ, এটিও যখন যুক্ত হয় তখন কিছু অংশ কেটে যায়। লামের পরে সাদ। আমরা জানি সাদও এই বর্ণটি যখন যুক্ত হয় তখন তার শুধু মূল মাথাটা থাকে, বাদ বাকি যেই অংশগুলো আছে সেই অংশগুলো কর্তন হয়ে যায়, কেটে যায়। তাহলে এখানেও আমরা তাই দেখতেছি, শুধুমাত্র তার মাথা যেটা দেখে আমরা চিনতে পারবো সেটি এখানে আমরা দেখতে পারতেছি। তাহলে এটা হচ্ছে কি? সাদ। তারপরে কোন বর্ণ? র। আমরা জানি র এই বর্ণ এমন একটি বর্ণ, যেই বর্ণ কোনো সময় কাটাকাটি হয় না, এটা মূল বর্ণই থেকে যায়। তারপরে কি এটা? আলিফ। তারপর ত। তও কিন্তু এটা অপরিবর্তন থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না। তারপরে আলিফ। তারপরে লাম। লাম কিছুটা কর্তন হয়। মিম। মিম আমরা চিনতে পারি, এই যে গোল চিহ্নটা এরকম, এটা মিম। তারপরে সিন। সিনও আমরা দেখতে পাচ্ছি। সিন আমরা মূলে যখন আমরা দেখেছিলাম তখন ছিল এইরকম, কিন্তু যখন যুক্ত হয়েছে তখন এই দিকের এটা পুরোটাই কেটে গেছে, এই দিকের পুরো অংশটাই কেটে গিয়েছে। তাহলে এটা হচ্ছে সিন। তারপরে তা। তা আমরা জানি তা মূলত এইরকম ছিল, দুই দিক দিয়ে এরকম ছিল, মধ্যখানে এরকম ছিল, কিন্তু যখন এটা যুক্তাক্ষরে রূপান্তর হয় তখন আকারে ছোট হয়ে আসে।
আকারে কি হয়ে আসে? ছোট হয়ে আসে। তাহলে এখানে হচ্ছে তা, তারপরে কোন বর্ণ এটা? কফ। আমরা জানি কফ এই বর্ণটি যখন আসে তখন কফ মূলে ছিল এরকম, যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে, একটা হরফের সঙ্গে আসবে, তখন এই নিচের অংশটা পুরোটাই কর্তন হয়ে যাবে, কাটা যাবে। তাহলে এভাবে আমরা শুধুমাত্র তার মাথাটা, কফ এর মাথাটা দেখেই আমাদেরকে চিনতে হবে। তাহলে এটা হচ্ছে কফ। তারপরে ইয়া, ইয়া-এর নিচে 2 নক্তা। ইয়া মূলত আমরা দেখেছিলাম এইরকমভাবে, তাই না? কিন্তু এটা যদি শেষে হয় তখন এরকম হয়ে আসে, কিন্তু যখন মধ্যখানে আসবে তখন এই যে একটি আকৃতি দিয়ে কয়টি বর্ণ তৈরি হয়? আমরা এখানে বা, তা, সা, তাই না? বা, তা, সা যেরকম আমরা পড়েছিলাম, ঠিক এটাও যখন হয় বায়ের নিচে তো 1 নক্তা, কিন্তু যখন এর নিচে যদি 2 নক্তা হয় কোনো সময়, তখন এটাকে আমরা ইয়া ধরে নেব। কি ধরে নেব? ইয়া। এটা ওই রকম কর্তন হয়ে আসে, এইভাবে চলে আসে। তাহলে এটা হয়ে গেল কি? ইয়া। ইয়া এর পরে মিম। আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র বর্ণগুলোকে আগে আমরা আইডেন্টিফাই করলাম যে আমরা বর্ণগুলোকে চিনতে পারতেছি কি পারতেছি না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বর্ণগুলোকে চিনতে পেরেছি। এখন দ্বিতীয় ধাপে আমরা আসি কোন বর্ণে কি রয়েছে, কোন বর্ণে কি রয়েছে, হরকত, সাকিন নাকি তাসদিদ, এইগুলো আমরা এখন চিনতে পারবো। প্রথম বর্ণ কি? আলিফ। আলিফের নিচে এই চিহ্ন, এই চিহ্নটাকে কি বলা হয়? জের। আমরা যদি বানান করি আলিফ জের ই, আলিফ জের ই। এখন আসি, আলিফে যখন জবর জের পেশ বা কোনো হরকত হয় তখন আলিফকে আলিফ না বলে হামজা বলতে হয়। কি বলতে হয়? প্রথমে আমি আলিফ দিয়ে আপনাদেরকে একটু বললাম এবং পরে এটাও ভেঙে দিলাম। আলিফে যদি কোনো জবর জের পেশ হয়, কোনো হরকত যদি হয়, তাহলে আলিফকে আলিফ না বলে কি বলতে হয়? হামজা বলতে হয়। তাহলে এখন আমরা বলতে পারি হামজা জের ই, হামজা জের ই। তারপরে বর্ণ আমরা দেখতেছি হা। এই হা বর্ণের উপরে কি আছে? জজম বা সাকিন, তাই না? জজমে যদি ধরি আমরা, তাহলে হা বর্ণের উপরে কি আছে? জজম। হা বর্ণের উপরে কি আছে? আমরা জানি যে এই বর্ণে জজম থাকবে, পূর্বের হরকতের সঙ্গে এটা মিলিয়ে পড়তে হয়, পূর্বের হরকতের সঙ্গে এটা মিলিয়ে পড়তে হয়। যেমন আগে ছিল হামজা জের ই, এখন হায়ে জজম থাকার কারণে হামজা হা জের ইহ। আগে পড়ছি কি? ইহ, ই, কিন্তু এখন হায়ে জজম থাকার কারণে ইহ। তার মানে যেই বর্ণের উপরে জজম থাকবে সেই বর্ণটা তার পূর্বের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে হামজা হা জের ইহ। তারপরে দেখতেছি আমরা দাল বর্ণ। দালে কি রয়েছে? জের। নিচে হলে জের হয়, দাল জের দি, দাল জের দি। তাহলে আমরা এই তিনটে যদি এখন একসাথে পড়ি তাহলে কি হবে? ইহ দি, ইহ দি। অনেকে এখানে বলে ইহি দিনাস, কি বলে? ইহি। তো ইহি হবে না, হায় যদি জের হতো তখন হতো হি, ইহি। কিন্তু হায় কি জের আছে? না, হায় জজম আছে, সাকিন আছে। জজম বা সাকিন থাকার কারণে ইহি না হয়ে হবে ইহ, ইহ। কি হবে? ইহ। এটা এই হাটা গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হয়। ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। বলেন দেখি, ইহ দি, ইহ দি, ইহ দি। তারপরে আমরা দেখতেছি নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না। তাহলে এখান সহ যদি আমরা পড়ি এই পর্যন্ত, তাহলে পড়তে হয় ইহ দি না, ইহ দি না, ইহ দি না। নুনে কি আছে? জবর আছে। জবরের পরে যদি খালি আলিফ হয় তখন এক আলিফ টেনে পড়তে হয়, ইহ দি না। এখন আসি, তারপরে আমরা দেখতেছি আলিফ আছে, তারপরে লাম আছে, কিন্তু আলিফ লামে কোনো হরকত কোনো কিছুই নাই। তাহলে আলিফ লাম এটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না। তাহলে আমরা ডাইরেক্ট কোথায় যাব?
সোয়াদে, সোয়াদের উপরে তাসদিদ রয়েছে। কি রয়েছে? তাসদিদ যেই বর্ণে থাকে সেই বর্ণটা কয়বার উচ্চারণ হয়? দুইবার উচ্চারণ হয়। তাহলে আমরা তাসদিদ ওয়ালা হরফ তার পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হয়, দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু পূর্বে লামেও কোনো হরকত নাই, আলিফেও কোনো হরকত নাই, তাহলে এখানে এটা বাদ যাবে। এখানে আলিফেও কোনো হরকত নাই, তাহলে কোথায় হরকত আছে? নুনে আছে। তাহলে নুনের উপর যে হরকতটা আছে এই হরকতটা ডাইরেক্ট কাকে ধরবে? সোয়াদের সঙ্গে আসবে। তাহলে নুন সোয়াদ জবর নাস, নুন সোয়াদ জবর নাস, নুন সোয়াদ জবর নাস। দেখুন যখন আমরা মিলিয়ে পড়তেছি তখন কিন্তু টান না দিয়ে ডাইরেক্ট এখানে নাস পড়তেছি। কি পড়তেছি? নাস পড়তেছি। কারণ এখন এখানে আলিফটা লেখা আছে কিন্তু আলিফটা পড়া হচ্ছে না, এই জন্য ডাইরেক্ট এই আলিফটা ডাইরেক্ট কাকে ধরেছে? সোয়াদকে ধরেছে, এই জবরটা। তাহলে নুন সোয়াদ জবর নাস, সোয়াদ জের সি, নাস সি, নাস সি, নাস সি। একটা হচ্ছে সোয়াদ আর একটা হচ্ছে সিন। সিন জবর সা আর সোয়াদ জবর স, সা স, সা স। একটা হচ্ছে সা আর একটা স। এই যে স, স আল্লাহুস সামাদ, স সামাদ, সামাদ। সামাদ হলে সিন দিয়ে, আর সোয়াদ দিয়ে যখন হবে তখন হবে কি? সামাদ। তাহলে নাস, নাস, নাস না হয়ে নাস, নাস, শ্রী, শ্রী। একটা হচ্ছে সি আর একটা হচ্ছে শ্রী। এটা একটু মোটা করে, কি করে? খ সোয়াদ দোয়া তোয়াজা গইন এবং কফ, এই হরফ পাঁচটি হচ্ছে কলকলার হরফ। কিসের হরফ? এই পাঁচটি হরফ হচ্ছে হরফে মুস্তাআলিয়া, অর্থাৎ যেই হরফগুলোকে সদা সর্বদা মোটা করে পড়তে হয়। তাহলে ইহদিনাস শ্রী, সোয়াদের শ্রী। তারপরে আমরা দেখতেছি র, র আলিফ জবর র, র আলিফ জবর র, শ্রী র, শ্রী র, শ্রী র। আমরা জানি র জবর রা হয়, কিন্তু র এই বর্ণের উপরে যখন জবর অথবা পেশ হবে তখন রকে পোড় তথা মোটা করে পড়তে হয়। এই জন্য র জবর র অথবা র আলিফ জবর র। এখানে এক আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? আমি বলেছিলাম যেই জায়গায় জবর থাকবে জবরের পরে আমাদেরকে কি খুঁজতে হবে? আলিফ, খালি আলিফ। জবরের পরে যদি আমরা খালি আলিফ পাই তাহলে ওখানে এক আলিফ টেনে পড়তে হবে। যদি খালি আলিফ জবরের পরে না থাকে তাহলে টান হবে না। যেহেতু এখানে জবরের পরে খালি আলিফ আছে এই জন্য আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। সোয়াদ জের শ্রী, র আলিফ জবর র, শ্রী র, শ্রী র, শ্রী র, শ্রী র। তারপরে আমরা দেখি ত্বা জবর ত্বা। ত্বা এটিও এমন একটি বর্ণ যেই বর্ণকে সবসময় ত্বায়ের উপরে যদি জবর হয় তবে এটাকে মোটা করে পড়তে হয়। হরফে মুস্তাআলিয়া যেই হরফগুলোকে মোটা করে পড়তে হয় তার মধ্যে এটিও রয়েছে, সেটি হচ্ছে কি? ত্বা। তাহলে ত্বা জবর তা না হয়ে ত্বা জবর ত্বা। তা যদি হতো তা জবর তা হবে, কিন্তু ত্বা জবর যদি হয় ত্বা জবর ত্বা। তাহলে আমরা এখান থেকে দেখি সিরাত, 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 সিরাত। আমি এখানে দেখি ত্বা, আমি কি এখানে টান দিয়েছি? কেন টান দেইনি? আমি এখানে খোঁজার চেষ্টা করছি, মানে একই সঙ্গে আর কি। এটা কিন্তু আলাদা, আলিফ লাম এটা আলাদা। ত্বয়ে জবর আছে কিন্তু জবরের পরে খালি আলিফ নাই। এই বর্ণের সঙ্গে যদি খালি আলিফ হতো তাহলে এইভাবে হতো, হ্যাঁ, মিলিত যখন হবে তখন এইরকম হয়ে যেত, কিন্তু এখানে তো মিলিত নাই, তাই না? এটা একটা আলিফ আছে কিন্তু এই আলিফটা আলাদা। এই আলিফলাম এটা মুস্তাকিমের আলিফলাম। তাহলে এখানে ত্বা জবর ত্বা, এখানে টান হয়নি। কেন টান হয়নি? এখানে শুধু জবর আছে, জবরের পরে কি নাই? তার সাথে খালি আলিফ
নাই। এই জন্য সিরাত সিরাত সিরাত। তারপরে আমরা দেখি এখানে রয়েছে আলিফ। আলিফে কি কোনো হরকত আছে? কোনো জজম, সাকিন, তাসদীদ এগুলো কোনো কিছু আছে? তারপরে কি বর্ণ আছে? লাম। লামের উপরে কি আছে? জজম আছে, তাই না? লামের উপরে জজম আছে বা সাকিন আছে বা সুকুন আছে। তাহলে আমরা জানি যেই বর্ণে জজম বা সুকুন হয় সেই বর্ণটা তার পূর্বের হরকতের সঙ্গে মিলে পড়তে হয়। তাহলে আমরা এখন দেখি এই আলিফে তো জবর জের পেশ কিছু নাই, তাহলে আলিফের সঙ্গে লাম হচ্ছে না, মিলছে না। তাহলে আমরা এখানে দেখি তয়ের উপরে কি আছে? জবর আছে। তাহলে তয়ের উপরে যে জবর আছে এটা কোথায়? লামের সঙ্গে মিলিত হবে। তাহলে এখন আমরা এভাবে বানান করতে পারি ত লাম জবর তল, ত লাম জবর তল, ত লাম জবর তল, ত লাম জবর তল। তাহলে আমরা যদি একটু মিলিয়ে পড়ি সিরাতাল, সিরাত। এর আগে আমরা থেমে গেছিলাম, এখন আমরা যেহেতু আগের সঙ্গে একটু এগিয়ে যাচ্ছি, এখন এইটাকে নিয়ে আমরা এদিকে চলে আসতেছি। সিরাতাল, তল লাম পর্যন্ত হয়ে গেল। তারপরে বর্ণ কি? মিমে পেশ। মিম পেশ কি হয়? মু। তাহলে মিম পেশ মু, সিরাতাল মু, মু, তাই না? মিম পেশ কি হয়? মু। তারপরে বর্ণটি কি? সিন। আমরা দেখতে পাচ্ছি সিনের উপরে জজম বা সাকিন আছে। কি আছে? জজম বা সাকিন আছে। তাহলে আমরা এখন যেহেতু আমরা এর আগেও পড়েছি, শুনেছি যেই বর্ণে সাকিন বা জজম থাকবে সেটা তার পূর্বের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা এখানে মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস, মুস। সিন আর শিন, সিন এটা একটু শিশির হবে, আর শিন এটা পুরোপুরি শিন, আর এটা হচ্ছে সিন, সিন একটু হালকা হবে। সিন সিন সিন, মিম সিন পেশ মুস, মুস, মুস। তারপরে আমরা দেখতে পাচ্ছি তা। তায়ের উপরে কি আছে? জবর। তা জবর তা, ত জবর তা, তা জবর তা। খেয়াল করুন উচ্চারণের পার্থক্যটা। ত জবর যদি হয় ত জবর ত, আর তা জবর যদি হয় তা জবর তা। তাহলে এখানে আমরা কি পড়বো? তা জবর তা, মুস্তা, মুস্তা, সিরাতাল মুস্তা। তারপরে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণটি হচ্ছে কি? কফ। কফে কি আছে? জের আছে। কফ জের ই, কফ জের ই, কফ জের ই, কফ জের ই। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়া রয়েছে। ইয়ার উপরে কি আছে? জজম বা সাকিন। তাহলে আমরা জানি যেই বর্ণে জের হবে, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া হয়, কি হয়? জজমওয়ালা ইয়া যদি হয় তাহলে একালিফ টেনে পড়তে হবে। জেরের পরে আমাদেরকে কি দেখতে হবে? জজমওয়ালা ইয়া, জজমওয়ালা ইয়া। জেরের বাম পাশে কি দেখতে হবে? জজমওয়ালা। তো জেরের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি জজমওয়ালা ইয়া আছে। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে কি করে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা এখন পড়তে পারি কফ ইয়া জের ই, কফ ইয়া জের ই, কফ ইয়া জের ই, কফ ইয়া জের ই, ই, ই। তারপরে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণটা কোন বর্ণ? মিম। মিমের উপরে কি রয়েছে? জবর। মিম জবর মা, মিম জবর মা, মিম জবর। তাহলে আমরা যদি এখান থেকে পড়ি মুস্তাকিমা, মুস্তাকিমা, ইমা, মুস্তাকিমা। এই কফ এটি হচ্ছে জিহ্বার গোড়া
তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। অর্থাৎ এই জিহ্বার শুরুতে আমাদের ভিতরের শুরু যেখান থেকে সেখান থেকে নিয়ে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে ওই বরাবর তালু যে আছে ওই তালুর সঙ্গে লাগিয়ে আমাদেরকে কফ উচ্চারণ করতে হবে। কফ কফ কফ। মুস্তাকিমা মুস্তাকিমা। এখানে আরেকটি নিয়ম আমরা শুনেছিলাম যে যেই বর্ণে মদের হরফের পরে যদি শেষে কোনো হরফ এমন একটা হরফ থাকে অর্থাৎ আয়াত যদি থাকে থামার যদি কোনো চিহ্ন থাকে মদের হরফ এবং তার পরে হরফের সঙ্গে যদি অক্ফ হয় থেমে যাওয়া হয় থেমে গেলে শেষ বর্ণে যে কোনো হরকত হোক না কেন এক জবর এক জের এক পেশ বা দুই জের দুই পেশ যদি থাকে তাহলে সেটাকে সাকিন করে দিতে হয়। কি করে দিতে হয়? তাহলে এটা যদি এখন সাকিন নাই কিন্তু এখানে অক্ফ হওয়ার কারণে আয়াত থাকার কারণে এটাকে সাকিন করে দিতে হবে। কি করে দিতে হবে? তাহলে আমরা যদি এটাকে সাকিন করে দেই তাহলে হয়ে গেল মুস্তাকিম। মিমটাও ইয়ার সঙ্গে কফের সঙ্গে মিলিত হয়ে আসতেছে মুস্তাকিম। মদের হরফ এবং তার পরে হরফের সঙ্গে যদি থামা যায় তখন 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কয় আলিফ? 3 আলিফ। তাহলে মুস্তাকিম মুস্তাকিম। তাহলে আমরা এখন এদিকে দেখি ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরবি বর্ণ হরকত উচ্চারণ আরবি টু আরবি আলহামদুলিল্লাহ আমরা এখন করে ফেললাম। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সহজীকরণের লক্ষ্যে যেহেতু আমরা বাংলা বাংলাভাষী বা উর্দুভাষী হলেও আমরা বাংলায় বিশেষ করে লেখাপড়া করেছি, বাংলায় আপনাদের সহজীকরণের লক্ষ্যে আমি নিচে বাংলাও লিখে দিয়েছি। তাহলে এখন আসি আরবি প্লাস বাংলা। আমরা এই বাংলাটা আরবি তার সঙ্গে বাংলাটা উচ্চারণ করার চেষ্টা করি যতটুকু হয়। আমরা জানি প্রথমে আলিফ রয়েছে, আলিফের একক বর্ণের নাম কি? স্বরেও। আলিফের একক কি? স্বরেও। প্লাস আলিফে কি রয়েছে? জের রয়েছে। জের আমরা বাংলায় কি দিয়ে আইডেন্টিফাই করতে পারি? ইকার, তাই না? ইকার দিয়ে সমান সমান আমি হর্ষই দিয়ে দিয়েছি। কি দিয়েছি? হর্ষই। তাহলে হর্ষই। তারপরে এইটা বর্ণের নাম কি? হা। তাহলে হায়ের একক কি? হ। তারপরে কি আছে? যজম আছে। যজমটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করেছি? হসন্ত। কি? বাংলায় হসন্ত, অর্থাৎ যেটা পূর্বের হরকতের সঙ্গে পূর্বের বর্ণের সঙ্গে মিলে পড়তে হয় তা সেখানে গিয়ে পূর্বের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে দিয়ে দিয়েছি কি? সমান সমান হ। তাহলে হর্ষই আর হ কি হয়ে যায়? ইহ। তারপরে বর্ণ আমরা দেখতেছি দাল। দালের একক কি? দ। সমান সমান দালে কি আছে? জের আছে। জেরকে আমরা কি হিসাবে নিয়ে এসেছি? ইকার। তাহলে সমান সমান দ হিসিকারে দি। কি হয়ে গেল? ইহ দি। ইহ দি। তারপরে এখানে কি আছে? নুন। নুনের একক কি? ন। কি আছে? জবর আছে প্লাস জবর সমান সমান নয়াকারে না। তাহলে এর সমষ্টি কি হয়ে গেল? ইহ দি না, যেটি আমি এখানে লিখে দিয়েছি ইহ দি না। ইহ দি না। তারপরে বর্ণ সাদ। সাদের একক কি? স বলেন বা সিন বলেন। স যদি এখানে দিয়ে দেই, আচ্ছা ছয় দিয়ে দিই নাকি? স দিয়ে সহজ হবে। স আমি দিয়ে দিচ্ছি এখানে। তাহলে দুইটা স যদি আমি এখানে দিয়ে দেই, ঠিক আছে? দুইটা আমি কেন দিয়েছি? দুইটা স, হ্যাঁ উপরে কি আছে? তাসদিদ আল হরফ কয়বার উচ্চারণ হয়?
যেহেতু সোয়াদ তাসদিদযুক্ত এই জন্য সোয়াদের এককটা কি সা। যেহেতু তাসদিদ আছে দুইবার এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কয়বার দুইবার স স প্লাস দিয়ে কি দিয়েছি আমরা সোয়াদের তার নিজের হরকতটা যেটা আছে সেটা হচ্ছে কি জের। জেরকে আমরা কি হিসেবে নিয়ে এসেছি ইকার। তাহলে এখানে সমান সমান দিয়ে আমি ছয় ছয় ইকার দিয়েছি ছয় ছয় ইকার। তার মানে এই স পূর্বের এই নায়ের সঙ্গে মিলিত হবে তাহলে কি হবে নাসি। কি হবে নাসি। তারপরে দেখতেছি আমরা এখানে র বর্ণ আছে রয়ের একক কি রয়ের একক র তাই না। তারপরে রয় কি আছে জবর আছে প্লাস আকার সমান সমান রা হয়। কিন্তু এখানে আমরা আরবি যেহেতু রয়ের উপরে জবর হলে রকে মোটা করে পড়তে হয় এই জন্য আমরা এটা রা না দিয়ে আমরা দিব কি র। কি দিব র র দিয়ে দিব। তো র যখন আমরা দিলাম তারপরে আছে ত। তয়ের একক কি তকেও মোটা করে পড়তে হয় তাই না। তারপরে তয়ের উপরে কি আছে জবর। জবর যখন আছে তখন আমরা কি নিয়েছি আকার সমান সমান তয় আকারে তা হয়। কিন্তু আমরা এই ত এবং তা এটার পড়তে গিয়ে আমরা এটাও জেনেছি বা আমরা এইভাবে পড়েছিলাম ত জবর চ হয় মোটা করেই হয় এখানে তা হবে না। তাহলে এখানে আমি নিয়ে নিলাম কি সির ত সির ত সির ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লাম রয়েছে। এই লামটা লয়ের একক লামের একক কি ল সমান সমান লামে যেহেতু সাকিন আছে তাহলে এটা হসন্ত সমান সমান ল হসন্ত। এখান থেকে এই পর্যন্ত যদি আমরা নেই তাহলে হচ্ছে কি সির তল সির তল। তারপরে আমরা দেখতে পাচ্ছি মিমে মিমের একক কি ম মিমের উপরে কি আছে পেশ আছে সমান সমান হসুকার মহসুকারে মু। সিনে যজম আছে সিনের একক কি স হসন্ত প্লাস হসন্ত যেহেতু সাকিন আছে তাহলে এখানেও স দিয়ে কিন্তু স দিয়ে হসন্ত দিয়ে দিয়েছি। তারপরে তায়ের একক কি ত জবর প্লাস আকার সমান সমান তয় আকারে তা। তারপরে কি আছে কফ কফের একক কি ক সমান সমান জের আছে ইকার নিয়ে এসেছি সমান সমান কয় শিকারে কি। ইয়া এর উপরে সাকিন আছে ইয়া এর একক কি ই সমান সমান যেহেতু সাকিন তাহলে হসন্ত সমান সমান ই। মিম মিমের একক কি ম সমান সমান মিমের উপরে কি ছিল জবর ছিল তাহলে জবর এখানে আকার নিয়ে আসা আছে তাহলে ময় আকারে মা মুস্তাকিমা। এই যে মুস্তাকিমা কিন্তু এখানে আমরা জেনেছি যে শেষ বর্ণে যদি কোনো হরকত হয় তাহলে সেটাকে সাকিন করে দিতে হয়। তো সাকিন করার কারণে এখানে মুস্তাকিম মাটা হয়ে গেছে মুস্তাকিম। কী হয়ে গেছে এখানে কয় আলিফ টান হলো 3 আলিফ টান হয়েছে। কয় আলিফ টান 3 আলিফ। তাহলে আমরা এখন এখান থেকে এভাবে পড়তে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এ পর্যন্ত আজকে ক্লাস ইনশাল্লাহ। এখন আসুন দোয়া করি। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود الكرم عليه وبارك وسلم رب العالمين। সহজ উপায় কোরআন শিক্ষার আজকে 15তম ক্লাসের মধ্যে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাওলা আয়াতে কারিমা রব্বুল আমিন আয়াতে কারিমার মধ্যেও তুমি বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত রাখো। রব্বুল আমিন আমাদের সকলকে মাওলা সরল পথের উপরে মাওলা তুমি পরিচালিত রাখো। বিশেষ করে মাওলা যারা এখানে পড়ার জন্য আগ্রহী পড়তেছে মাওলা সকলকে সহজ ভাষায় সহজভাবে বুঝার তৌফিক তুমি দান করো। রব্বুল আলমিন মাওলা খাস করে তোমার হাবিব আলাইহিস সালামের সাদকায় আমাদের সকলকে শেষ অবধি মাওলা থাকার তৌফিক তুমি দান করো। মাওলা সকলে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারে পড়তে পারে। মাওলা আমার এই প্রচেষ্টাকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করো। মাওলা তোমার ইখলাস তোমার জন্য মাওলা তোমার জামানদির জন্য মাওলা করার তৌফিক তুমি দান করো।
قلت حيلتي أنت وسيلتي يدركني يا رسول الله أفضل ذكر لا إله إلا الله محمد رسول الله